ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই তোর এই নোংরা হাত দিয়ে আমার হাত ধরেছিস। এখন তো শুধুমাত্র হাত ধরেছি। যদি এক্ষুনি এই মুহূর্তে চাচার কাছে ক্ষমা না চান, তাহলে যে আপনার কি কি হবে আপনি কল্পনাও করতে পারছেন না। তোর এত বড় সাহস, তুই আমাকে থ্রেট করছিস? আমি চাইবো না ক্ষমা করবি, তুই করে নে। তুই আমার কিচ্ছু করতে পারবি না। আর এখন যদি তুই আমার হাত না ছাড়িস, তোর কোনো ধারণা নেই আমি তোর কি হাল করতে পারি। তুই জানিস আমি কে, আমি কার মেয়ে। দেখুন, যে মেয়ে নিজের বাবার নাম জানে না, অন্যের কাছে নিজের বাবার নাম জানতে চায়, আমি তো অন্তত সাগর সেই মেয়ের পরিচয় জানতে আগ্রহী নই। সরি। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে অপমান করিস। তুই জানিস আমার একটা ফোন কলে তোর পুরো পোস্ট দিয়ে এখান থেকে উচ্ছেদ হয়ে যেতে পারে। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, আমি এখানে আছি, আমার বস্তির মানুষ যেন এখানে আছে, এবং আমার বস্তি এখানে আছে। আপনি কি করতে পারেন করে নেন, করুন আপনি ফোন। আজ আমিও দেখতে চাই আপনার কত বড় ক্ষমতা। তবে এইটুকু আমি আপনাকে বলতে পারি, আপনি একটা কেন 10টা ফোন কল করলেও না, আপনি আমার না আমার বস্তির লোকজনের আর আমার বস্তির কোনো ক্ষতি করতে পারবেন। তবে আপনি যদি এখন চাচার কাছে ক্ষমা না চান, তাহলে আপনার যে কি হবে, কি পরিণতি হতে চলেছে, সে বিষয়টি নিয়ে আমি ভীষণ চিন্তিত। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তুই কি করতে পারিস কর। আমিও দেখতে চাই তুই এই আনিকা খন্দকারের কি করতে পারিস। চাইবো না আমি ক্ষমা। দেখুন, আপনার কপাল ভালো, আমি কোনো মেয়ের গায়ে হাত তুলি না, এজন্য আপনি এখন পর্যন্ত সুস্থ সবল এখানে দাঁড়িয়ে আছেন। তবে ট্রাস্ট মি, আমি যতটা ভালো মহিলাদের গায়ে হাত তুলি না, কিন্তু আমার বস্তির মেয়েগুলো কিন্তু ঠিক ততটা ভালো নয়। তাই তারা রেগে যাওয়ার আগে যত দ্রুত সম্ভব চাচার কাছে ক্ষমা চেয়ে এখান থেকে কেটে পড়ুন। নিজের প্রাণ বাঁচিয়ে না হলে আপনার কি হবে জানি না, তবে আপনার গাড়ি এখান থেকে সুস্থ সবল যেতে পারবে না। বললাম তো, চাইবো না আমি ক্ষমা। তুই কি করতে পারিস কর, আমিও এখানে, আর আমার গাড়িও এখানেই আছে। আমি তোদের ক্ষমতা দেখতে চাই। আপনি চাইবেন না ক্ষমা? বললাম তো, না 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 না, আমি ক্ষমা করব না। ঠিক আছে, এরপর যা যা ঘটবে তার জন্য দায়ী থাকবেন আপনি। এটা বলতে পারবেন না আমি আপনাকে সতর্ক করিনি। আশা, হ্যাঁ সাগর, বল। ম্যাডামকে একটু ধরতো, আমি ম্যাডামের গাড়ির একটু খাতির যত্ন করি। বলে সাগর হাতে একটা বাঁশের টুকরা নিয়ে অনিকার দামি ল্যাম্বরগিনি গাড়ির সামনে কাঁচির উপর সজোরে আঘাত করলো। এতে অনিকার গাড়ির সামনের গ্লাস একদমই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে রাস্তায় পড়ে গেল, এবং এটা দেখে কাঁচ ভাঙার বিকট শব্দের সাথে অনিকা সেও নিজের কানে দু হাত দিয়ে সজোরে বিকট চিৎকার দিয়ে উঠল, কারণ তার সামনে তার শখের এত দামি একটা গাড়ি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কিন্তু সে কিছুই করতে পারছে না, কারণ বস্তির কয়েকজন মেয়ে তাকে ধরে আছে। এভাবেই কয়েকটা আঘাতে অনিকার সামনে অনিকার শখের গাড়িটা একদমই ভাঙ্গা বাক্সে পরিণত হয়েছে। অনিকার গাড়ি ভাঙ্গা একদমই শেষ হয়ে গেলে মেয়েগুলো অনিকার হাত ছেড়ে দেয় এবং সাগর গিয়ে রাস্তার পাশে পড়ে থাকা একজন বৃদ্ধকে তুলে দাঁড় করিয়ে তার গায়ের ময়লা ঝাড়তে ঝাড়তে নরম গলায় বলে, চাচা আপনি ঠিক আছেন তো? গায়ে লাগেনি তো? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। হাতে পায়ে একটু ব্যথা লেগেছে, এছাড়া আর কিছু না। তবে তুমি কি কাজটা ঠিক করলে বাবা? আমার জন্য শুধু শুধু বড় লোকের বিগড়ে যাওয়া মেয়ের সঙ্গে পাঙ্গা নিলে, এরপর এই মেয়ে তোমাকে ঠিকঠাক বাঁচতে দিবে না আমি জানি। বড় লোকের বিগড়ে যাওয়া ছলপল তোমাদের মতন সাহসী পরোপকারী লোকেদের দমিয়ে রাখার জন্য পিঁপড়া মনে করে পায়ে পিষতে চায় সব সময়। এটা তুমি কি ঠিক করলে? আমার জন্য কেন শুধু শুধু ওদের লোকেদের সাথে শত্রুতা ঘাড়ে তুলে নিলে? চিন্তা করবেন না চাচা, ওরা আমার কিচ্ছুই করতে পারবে না। আর তাছাড়া আমি নিজের জীবনের পরোয়া করি না, কারণ আমার কোনো কিছুতেই টান নেই। যার কোনো কিছু হারানোরই ভয় নেই তাকে আর কি ভয় দেখাবে? আমাদের মতো মানুষদের ধ্বংস আমাদের হাতেই হয় চাচা, আমাদের কেউ ধ্বংস করতে পারে না। আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। আপনার পা কেটে রক্ত বেরোচ্ছে, চলুন আপনাকে নিয়ে হসপিটালে যাই। না বাবা,
আমার তেমন কিছুই হয় নাই। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের এরকম ছোটখাটো আঘাত লাগতেই থাকে। তোমাকে এত ব্যতিব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। তুমি বরং নিজের খেয়াল রাখো বাবা। তুমি আমার জন্য নিজের জীবন বাজি রাখলে। ভিখারির বাচ্চা, তো শেষ যদি আমি দেখে না রেখেছি তো আমার নামও আনিকা খন্দকার নয়। আজ তুই আমার গাড়িটাকে যেভাবে আমার সামনে আমার সবটাকে চুরমার করে দিলে, ঠিক সেইভাবেই তোকে আমি এমনভাবে চুরমার করব, তুই আমার কাছে নিজের মৃত্যু ভিক্ষা চাইবি, কিন্তু তুই মৃত্যু পাবি না। তোকে আমি তিলে তিলে শেষ করে দিব। আর এটা যান, আপনি কি করতে পারেন করে নেন। আমি সাগর এখানেই আছি। এরপর সকলের থেকে হাত ঝাটকা দিয়ে অনিকা নিজের হাত ছাড়িনি রাগে ফুঁসতে ফুঁসতে সাগরের দিকে আঙ্গুল তাক করে আঙ্গুল ঝাঁকিয়ে কিছু একটা ইশারা করে সামনের দিকে চলে গেল এবং সাগর এবং তার বস্তির লোকজন সেখানে দাঁড়িয়ে রইল। অনিকা আগে নিজের আঙ্গুলের ইশারা করে সাগরকে কি ইশারা করে গেল সেটা সে বুঝল না, তবে এটুকু সে আন্দাজ করতে পেরেছে তার উপরে এখন মহাঝড় আসতে চলেছে। এখন এই ঝড়ে সামাল সে একা দিবে কি করে, এটা নিয়েও কি সাগরের মনে কোনো রকমের কোনো আয়োজন আছে? তার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে না। সাগর, এটা আমাদের ভার্সিটির অনার্স 2য় বর্ষের পলিটিক্যাল সায়েন্স বিভাগের ছাত্রী অনিকা খন্দকার না? হুম। শুনেছি অনিকা খন্দকারের বাবা ইমন খন্দকার নাকি দেশের নামি দামি টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। অনিকা নাকি ওর বাবা মায়ের খুব আদরের মেয়ে। মেয়ে যদি বাবার কাছে চাঁদ চায়, বাবা চাঁদ এনে দিতে না পারলেও চাঁদের ডুপ্লিকেট সিম্পল বানাতেও ব্যস্ত হন। সেই বড়লোক বাবার ঢঙ্গি মেয়ের সাথে এমন ব্যবহার করলে আমার তো এখন তোকে নিয়েই ভয় করছে। না জানি বাপ মেয়ের এবার তোর কোনো ক্ষতি করে বসে। চিন্তা করিস না, আমার কিচ্ছুই হবে না। তোকে নিয়েই তো যত চিন্তা আমার সাগর। এখন বাবা মেয়ের এই সংঘর্ষে যদি তোর কোনো ক্ষতি হয়ে যায় তখন আমি কি করব? মানে তোর কি হবে মানে বুঝলাম না। না, কিছু না। আশা হুট করে নিজের বলা কথাতে নিজের নীরব হয়ে গেল। এভাবে বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সাগর এবং তার বস্তির লোকজন বস্তিতে ফিরে যায়। আর এদিকে অনিকার কিছুটা দূরে যাওয়ার পরে একটা উবার ভাড়ায় নিজের বাড়িতে ফিরে যায়। অনিকা যখন নিজের দামি ল্যাম্বরগিনি ছাড়া সামান্য ওভার ভাড়া করে বাড়ি ফিরে, এটা দেখে ওর বাবা মা এবং ভাই তার দিকে এগিয়ে আসে এবং তাকে দেখে বোঝা যায় আনিকার কিছু একটা হয়েছে, কারণ সে প্রচণ্ড রাগে ফুঁসছে এবং সে বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথে হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে, ভাঙচুর করছে, কান্না করছে। অনিকার অগ্নিরূপ দেখে তার বাবা মা তার দিকে এগিয়ে যায় এবং তার ভাই সহ তারা অনিকাকে শান্ত করার চেষ্টা করে। অনেক চেষ্টার পর তারা সফল হয়ে অনিকাকে কিঞ্চিত পরিমাণ শান্ত করে এবং অনিকা শান্ত হয়ে আসলে তারা শান্তভাবেই অনিকাকে প্রশ্ন করতে থাকে। কি হয়েছে বাবু তোর? তুই এমন করছিস কেন? শান্ত হ বাচ্চা। এবং কি হয়েছে? কি হয়েছে আমার বাচ্চার সাথে? আমাকে একটু বলো, খুলে খুলে বলো আমাকে, না হলে আমরা বুঝবো কি করে? ভাইজান, ভাইজান, ওই ছোট লোকের বাচ্চা আমাকে রাস্তায় সকলের সামনে অপমান করেছে। আমার সামনে দাঁড়িয়ে আমার শখের ল্যাম্বরগিনিটা ভেঙে চুরমার করেছে, জিনিসের সব কিছু মরুভূমি করে দিয়েছে। ভাইজান, ভাইজান, ওকে আমি ছাড়বো না। ভাইজান, তুমি কিছু করো। তুমি যদি কিছু না করো তাহলে আমি কিন্তু নিজেই নিজের কিছু করে ফেলবো। আমি অপমান কখনোই মেনে নিব না। কি হয়েছে বাবু? কার কথা বলছো তুমি? শান্ত হও। শান্ত হয়ে আগে বলো কি হয়েছে, কে কি করেছে, আর কে তোমার ল্যাম্বরগিনি ভেঙে ফেলে। আগে শান্ত হও, তা না হলে তুমি অসুস্থ হয়ে পড়বে। কি হয়েছে মামুনি? আমার মামুনিটাকে কে কি বলেছে? দেখি মামুনি, কথা বলো আমার সাথে। আব্বুকে বলবা না? ভাইজান, আব্বু জানো, আমার জন্মদিন উপলক্ষে তোমরা যখন আমাকে সেই ল্যাম্বরগিনিটা উপহার দাও, তখন আমি ছিলাম ল্যাম্বরগিনি নিয়ে একটা লং ড্রাইভে গেছিলাম এবং হঠাৎ করে আমি আমার ব্যালেন্স হারিয়ে ফেলি, যার জন্য রাস্তার পাশে একটা মুরব্বি একটা ছোট স্টল লাগিয়ে বসেছিল এবং হঠাৎ আমার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে স্টলটা পড়ে যায়। আমি সাথে সাথে গাড়ি থেকে বের হয়ে তাকে ক্ষতিপূরণ দিতে চাই, কিন্তু সেখান থেকে একজন বেয়াদব ছোট লোকের বাচ্চা এসে আমাকে বলে সেই ছোট লোক গরিব বৃদ্ধের কাছে ক্ষমা চাইতে। আমি যখন সেটা অস্বীকার করি তখন সেই ছোট লোক তার বস্তির কয়েকজন মেয়েকে নিয়ে আমাকে ধরে রেখে আমার সামনে আমার শখের গাড়িটা ভেঙে চুরমার করে দেয়। আব্বু, ভাইজান, সত্যি বলছি, গাড়িটা বিষয় না। ও শুধু গাড়ি ভাঙে নাই,
আমাকে সকলের সামনে ছোট প্রমাণ করেছে এবং চরম অপমান করেছে। এই অপমানের বদলা যদি তোমরা কখনো না নাও তাহলে আমি কিন্তু নিজের ক্ষতি করে ফেলবো। আমি ওকে ছাড়বো না বাবা, তুমি কিছু একটা করো প্লিজ। চিন্তা করো না আম্মু, তুমি শান্ত হও। আমি দেখছি বিষয়টা কি করা যায়। আমার আম্মুকে কষ্ট দেওয়া আমি দেখছি। হ্যাঁ দেখছি, মানে আমার বাচ্চাকে কষ্ট দেওয়া, দাঁড়াবো। আমি হারামজাদাটাকে পুঁতে ফেলবো, ওই জায়গায় গেড়ে রাখবো। তুমি চিন্তা করো না বাচ্চা, শান্ত হও, আর কষ্ট পেতে হবে না। আমি আবার আমার বাচ্চাটাকে ল্যাম্বরগিনি কিনে দেবো। সত্যি বলছো আব্বু? সত্যি বলছিস ভাইজান? তোরা শাস্তি দিবি ওই ছোট লোকটাকে? আমার সামনে শাস্তি দিবি যাতে আমার ভেতরের আগুন তাই সামান্য হলেও পানি পড়ে, না হলে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব ভেতর থেকে। অবশ্যই বাচ্চা। ঠিক আছে আম্মু, অনেক হয়েছে, এখন তুমি উপরে যাও। সারাদিন তো মনে হয় খাওয়া দাওয়া হয়নি। এই অনিকার আম্মু, অনিকাকে উপরে নিয়ে যাও। আমার মামুনি আজকে অনেক ক্লান্ত। অনিকার আব্বুর আদেশ পাওয়া মাত্রই অনিকার আম্মু দৌড়ে আসে অনিকার কাছে এবং তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে সযত্নে উঠে দাঁড় করায়। এবং অনিকার আম্মু যখন অনিকাকে নিজের দিকে নিয়ে যায়, অনিকার আব্বুর কাছে কিছুটা এগিয়ে আসে এবং জিজ্ঞেস করে, কি হলো বলো তো বিষয়টা আব্বু? কার এত বড় সাহস হলো আমার বাঘিনীকে আঘাত করার? সে কি ভুলে গেছে আহত বাঘিনী কতটা ভয়ঙ্কর হতে পারে? আমিও তো এই কথাই ভাবছি বাবা, কার এত বড় সাহস আমার পাখিনিকে থাবা মারে। এখন যে এই সংঘর্ষ কতদূর পর্যন্ত যাবে এটা নিয়ে আমি চিন্তিত। সে না হয় বুঝলাম, কিন্তু ম্যাডাম যে অর্ডার করে গেল, না হলে এসে কখনোই অপমান মেনে নেবে না, নিজের ক্ষতি করবে। এখন কি করবে আব্বু? সত্যি সত্যি কি ছেলেটার ক্ষতি করবে? দেখো অনেক, ভুলে যেও না, অনিকা যতই আমার মেয়ে হোক না কেন, ভুল তারও ছিল এবং সে যে ভুল করেছে সেই ভুলের শিক্ষা আমরা তাকে দিতে পারি নাই। বাইরের একজন এসে সেই ভুলের শিক্ষা তাকে দিয়েছে। আমি তো চাইবো এখন থেকে বারবার রোজ তার সঙ্গে অনিকার দেখা হোক, যেন অনিকার এই অহংকার বোধ তাকে ছাড়তে হবে। তবে এখন যেহেতু কথা দিয়ে ফেলেছি, পিছিয়ে যাওয়ার কিছু নেই। দেখি কালকে ডিআইজি আশরাফকে দিয়ে ছেলেটাকে উঠিয়ে নিয়ে আসতে হবে। আমিও দেখতে চাই কে এই মহাপুরুষ, যে আমি যে কাজটা করতে পারিনি এতদিনে সে একদিনে সেই কাজ করে ফেলে দিল। আমার তার সঙ্গে দেখা করাটা প্রয়োজন। তুমি মনে মনে কি পরিকল্পনা করছো বলো তো বাবা? আমার তোমাকে মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। তুমি নিশ্চয়ই ভেতরে ভেতরে কিছু পরিকল্পনা করছো। সময় হলে সব জানতে পারবে বাবা। এখন যাও, বোনের কাছে যাও, দেখো সে শান্ত হলো কিনা। অনিকার আব্বু মনে মনে যে গভীর কিছু ভাবছে সেটা তার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে। অনেক বুঝতে পারল না এবং সে মাথা চুলকাতে চুলকাতে অনিকার ঘরের দিকে চলে গেল। আর এদিকে অনিকার আব্বু খুব মনোযোগ সহকারে কিছু একটা ভেবে হালকা করে হেসে উঠল। এদিকে অনিকার আম্মু এবং অনেক কষ্টে বুঝিয়ে অনিকাকে খাইয়ে ঘুম পাড়িয়েছে। রাত আসে কিছু মানুষের সাম্রাজ্যের বিভিন্ন আয়োজন নিয়ে, আবার কিছু মানুষের নিত্যদিনে মানসিক চাপ নিয়ে। ঠিক সেভাবেই সারাদিন অনেক ঘুরেও সাগর আজ কোনো কাজ পায়নি। এর জন্য তার আজকে কোনো ইনকাম হয়নি। সামনে তার ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের পরীক্ষা। সে বিসিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তাই সে কোনো ভালো কোচিংয়ে ভর্তি হয়ে কোচিং করবে। সেই টাকা তার কাছে নেই, সেই টাকা জোগাড় করবে কিভাবে? এবং পরবর্তীতে ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। কিভাবে কি করবে তা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আকাশের দিকে চেয়ে আছে এবং মনে মনে বলছে, হে আমার রব, তুমি আমাকে ধৈর্য দাও, আমাকে মানসিকভাবে ভেঙে পড়তে দিও না। অনেক তো আমাকে সঙ্গ দিলে, আর কিছুটা সঙ্গ দাও দয়া করে আমার উপরে। বাবা মা তো অনেক আগেই ফাঁকি দিয়ে পালিয়েছে। দুনিয়াতে সঙ্গী বলতে তুমি আর এই বস্তির কিছু মানুষ, তারা আমাকে সবসময় মন থেকে জোর দিয়ে যাও, এখন আমাকে সঙ্গ দিও, খোদা আমাকে একা পড়তে দিও না। কথাগুলো নিজের আনমনে ভাবতে ভাবতে সাগরের চোখের কোণা দিয়ে কিছু নোনা জল গড়িয়ে পড়ল। সাগরের এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। খুব ছোটবেলায় তার বাবা মা মারা যায়। তার বাবা ছিল দেশের স্বনামধন্য একজন ব্যবসায়ী। যখন তার বাবা মারা যায় তখন সাগরের চাচা চাচি ভালো মানুষের মুখোশ পরে তার সাথে কিছুদিন ভালো ব্যবহার করে তাকে তাদের কাছে নিয়ে গিয়ে রাখে। এরপর আস্তে আস্তে সাগরের থেকে সব কিছু নিয়ে নেয় এবং দিন দিন তাদের আচরণ ব্যবহার পরিবর্তন হতে থাকে।
যখন সাগরের থেকে সাগরের সব কিছু তাদের নেওয়া শেষ, তখন তারা সাগরকে তাদের বাড়ি থেকে বের করে দেয়। সাগর যখন বাড়ি থেকে বের হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, পেটে খাবারের ছিল না, কোনো কাজ ছিল না, থাকার জায়গা ছিল না। এই সময় সাগরকে সেই বৃদ্ধা সেই বস্তিতে নিয়ে গিয়ে জায়গা দেয়, যে বৃদ্ধার জন্য অনিকার সঙ্গে সেদিন সাগরের এত ঝামেলা হয়। রাতটা ভীষণ চিন্তা এবং দুশ্চিন্তায় সাগরের পার হয়ে যায়। পরের দিন সকালে সে তার বস্তির কিছু দিনমজুরের সঙ্গে কাজে বেরোবে। এমন সময় হঠাৎ করে পুলিশের গাড়ি আসে তাদের বস্তিতে। হঠাৎ করে বস্তিতে পুলিশের গাড়ি এসে সবাই আতঙ্কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সবাই ভাবে কি হলো। পুলিশের গাড়ি থেকে কয়েকজন পুলিশ নেমে এসে সকলের কাছে সাগরের কথা জানতে চায়। কয়েকজন সাগরকে দেখিয়ে দেয় এবং খুব অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। সাগর তো পুলিশ কেস খাওয়ার মতো কাজ করার মতো কোনো কাজ কখনো করবে না, সে তো তেমন ছেলে নয়। এমন সময় পুলিশ গিয়ে সাগরের সামনে দাঁড়ায় এবং প্রশ্ন করে, আপনি মিস্টার সাগর? জি বলছি, বলুন। মিস্টার সাগর, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। আপনার নামে অভিযোগ আছে। অভিযোগ? কে করে অভিযোগ এবং কিসের অভিযোগ? সেটা থানায় গেলেই জানতে পারবেন। ডিআইজি সাহেব আপনাকে দেখেছেন। আপনাকে যেতে হবে আমাদের সঙ্গে। পুলিশ সাগরকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাকে গাড়িতে নিয়ে গিয়ে তুলে। পুলিশের গাড়ি বস্তি ছেড়ে বেরিয়ে গেলে সাগরকে নিয়ে সবার মাঝে কানাঘোষা শুরু হয়। পুলিশ সাগরকে নিয়ে থানায় এলে সাগরকে একটা কারাগারে বন্দি করে রাখা হয়। তাকে একটা চেয়ারে বসিয়ে রাখা হয়েছে এবং তার সামনে একটা কাঠের টেবিল এবং অপর পাশে একটা কাঠের চেয়ার রাখা আছে। সাগর অনেকবার প্রশ্ন করেছে তাকে কেন আনা হয়েছে, কি তার অপরাধ, কিন্তু তাকে কেউ কোনো কিছুই বলেনি, শুধু বলেছে সময় হলে জানতে পারবে। এসব কথায় সাগর টেবিলের ওপর মাথা রেখে ভাবতেছিল। এমন সময় লোহার দরজা ঠেলে ভেতরে ঢোকার শব্দে সামনে তাকিয়ে দেখে একজন মধ্যবয়স্ক লোক। সে ধীরে ধীরে সাগরের দিকে এগিয়ে যায়। লোকটার চেহারায় একটা রাজকীয় এবং আভিজাত্যের ছোঁয়া আছে। লোকটি ধীরে ধীরে গিয়ে সাগরের সামনে রাখা কাঠের টেবিলের পাশে রাখা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে। এক হাত টেবিলের উপর রেখে হাতের কোনোই টেবিলের উপর রেখে হাতের তালুর উপরে নিজের গাল থেকে সাগরের দিকে ঝুঁকে শান্ত এবং নিরেট গলায় প্রশ্ন করে, তুমি সাগর? জি বলছি, বলুন। তুমি গতকাল আমার মেয়েকে অপমান করেছো সকলের সামনে। শুধু তাই না, তার এত শখের এত দামি ল্যাম্বরগিনি গাড়িটাও ভেঙে ফেলেছ। এবং তোমার সাহস দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। তুমি নাকি আমার মেয়েকে হুমকি দিয়েছো। তুমি জানো সে কে, কার মেয়ে, এবং তার বাবা যদি জানতে পারতো তোমার কী কী করতে পারতো। এই ভয়টা তোমার ভেতরে আসেনি? তোমার বুক কাঁপেনি? ও আচ্ছা, এবার বুঝলাম আমাকে এখানে নিয়ে আসার কারণ। আপনি তার মানে সেই বদমেজাজি অসভ্য বেয়াদব মেয়েটা বাবা। আসলে স্যার, আপনার মেয়ে হলেও চরম লেভেলের অসভ্য এবং বেয়াদব বর্বর একটা মেয়ে। তাকে শিক্ষা দেওয়ার জন্য তখন আমার যা মনে হয়েছে সঠিক, আমি সেটাই করেছি। আর বিশ্বাস করুন স্যার, এটার জন্য আমার সামান্য পরিমাণ কোনো অনুতাপ নেই। ছেলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছে। তুমি আমার সামনে বসে আমার মেয়েকে এতগুলো খারাপ কথা বলছো। সামান্য তাকে গতকাল অপমান করার জন্যই তোমাকে আজকে কারাগারের পেছনে থাকতে হচ্ছে। আর তুমি এটা ভাবছো না এখন যদি আমি চাই তোমার কে কী করতে পারি? তোমার কোনো ধারণা নেই। দেখুন স্যার, আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করি না। তোমার নিজের জন্য ভয় নাই থাকতে পারে, নিজের মানুষদের জন্য ভয় করছে না? আমি যদি তাদের কোনো ক্ষতি করি তোমার এই অন্যায়ের জন্য? হাসালেন স্যার। দুনিয়াতে যার নিজের হারানোর কিছু নেই, সে হারানোর ভয় কিভাবে? আর আপন আপন বলতে আমার শুধু সেই খোলা আকাশ আর জমিন ছাড়া কিছুই নেই। তার মানে? বাপ মা মারা গেছে সেই ছোটবেলায় থাকতে, এখন তাই আর কোনো হারানোর ভয় করি না। যখন নিজের কিছু নেই তখন হারাবো কি? আর আপনি যদি আমার কিছু করেও দেন তাতেও কিছু আসবে না, কারণ আমার পাশে কাদার মতো কেউ নেই আমার লাশের জন্য। কেউ নেই তোমার? হ্যাঁ আছে তো, আমার বস্তির লোকজন। তারাই আমার বাবা মা, তারাই আমার ভাই বোন, তারাই আমার আপনজন, তারাই আমার সব। আর তাদের ক্ষতি করতে চাইলে আমি তো ছেড়ে দিব না। যখন পেটে খাবার ছিল না, মাথার উপর ছাদ ছিল না,
তখন চাচা আমাকে তাদের বস্তিতে আশ্রয় দেয়। তিনি যদি সেদিন আমাকে তাদের বস্তিতে আশ্রয় না দিতেন তাহলে আমি সাগর হয়তোবা বিলীন হয়ে যেতাম। আমি জানি স্যার, চাচার পরিবার চলে সেই ছোট্ট মুদির দোকানটা থেকে। ছোট ছোট বাচ্চা আছে, তারা ক্ষুধার্ত ছিল। তার বাবা কখন দোকানে বেচা কেনা করে, তাদের জন্য চাল কিনে নিয়ে যাবে এবং তারা খেয়ে পড়ে বাঁচে। কিন্তু আপনার মেয়ে, সে ক্ষুধার্ত পেটে লাথি দিয়েছে। এটা কেমন করে সহ্য করে নেই বলুন তো? এর জন্য যদি আপনি আমাকে মেরেও ফেলেন তাতে আমার কোনো আপত্তি থাকবে না, কিন্তু বারবার যদি আপনার ভুলগুলো করে বারবার তাকে শিক্ষা দেওয়ার জন্য আমি যদি সেখানে থাকি, আমাকে বারবার আমাকে খুন করতে হবে আপনার মেয়ের অপমানের জন্য। অনিকার আব্বু এতক্ষণ চুপচাপ সাগরের কথাগুলো শুনছিল। সাগরের কথা বলা শেষ হলে তিনি বেশ কিছুক্ষণ নীরব থেকে হুট করে সাগরকে একটা কথা বলে বসে, যেটা শোনার জন্য সাগর হয়তোবা প্রস্তুত ছিল না।